করলাম না আমরা প্রত্যেকটা ক্লাসের মধ্যে রাখতে লাগে। এখন ঠিক আছে। একটু বেশি মনে হয় না, ওইটা কমাই দেবে। জি, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন না? নিরসন করেন, চলে আসেন ইনশাল্লাহ। গতকালকের মতো স্পিড আছে? আসেন, আপনাদের কি কি প্রবলেম ছিল বিগত কোশ্চেনে? যে যে প্রবলেমগুলো ছিল প্রবলেমগুলো একটু বলেন। হ্যাঁ, কী কী প্রবলেম ছিল? অথবা গ্রুপে পোস্ট দিয়ে রাখেন, পোস্ট দিলে আমি ওই পোস্টের ওখানে গিয়ে তারপরে দেখে বলি। বলেন, কোনো কমেন্ট করলে। আপনারা বিগত কোশ্চেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোশ্চেন পড়তে বলেছিলাম। ওকে, আমি দেখতেছি আপনারা বেশ কতগুলো কোশ্চেন করেছেন। মার্কিন নৌঘাঁটি কেন বিভিন্ন দেশে দেশে বসানো হয়? স্বাভাবিক। শুধু মার্কিন নৌঘাঁটি কেন, এখন তো সবাই ঘাঁটি বসায়। যেমন দেখেন না, জিবুতিতে বসাইছে চীন, এখন ওই ভিয়েতনামে এখনও আছে রাশিয়ার ঘাঁটি। এক একজন এক এক জায়গায় বসাবে, এটা স্বাভাবিক। মোহাম্মদ আলমগীর বলছে, সামন্তবাদের সূচনা ইউরোপীয় কোন দেশে হয়েছিল? আপনাদের হয়তোবা প্রফেসরসের গাইডে ইতালি দেয়া, আসলে এটা ফ্রান্সে হবে। ফিউডালিজম, সামন্তবাদের সূচনা হয়, এটা হলো ইউরোপের ফ্রান্সে এটা ফ্রান্স উত্তর হবে নিঃসন্দেহে। এটা আসছিল কিন্তু আপনার এই প্রশ্নটা কিন্তু আসছিল সামন্তবাদের যে প্রশ্নটা 37তম বিসিএসে আসছিল। একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। একটা ব্যাকগ্রাউন্ড হলো, এই প্রশ্নটা আসার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল। ব্যাকগ্রাউন্ডটা হলো 2017 সালে 16 সালের 14 জুলাই ফ্রান্সে একটি, আমি সামন্তবাদের প্রশ্নটা একটু বুঝাই। মার্কার কই বাকিগুলো? 2016 সাল, 14 জুলাই। এই প্রশ্নটার পিছনে একটা ঐতিহাসিক কারণ ছিল। এই দিনটা ফ্রান্সের একটা শহর, নিস শহরে, এটা কিন্তু স্পেলিংটা কিন্তু NIC,
নিচ শহরের স্পেলিং কিন্তু NIC, নাইস, কিন্তু বলে নিচ, ফরাসি শব্দ। এই নিচ শহরে এখানে আপনাদের মনে পড়ে কিনা দেখেন, একজন আইএস সদস্য অর্থাৎ ইসলামিক স্টেটের সদস্য, তিনি লরি চালায়, লরি আছে না ট্রাকের মতো, এটা চালায় কিন্তু একটা মিছিলের উপর উঠাই দিয়েছিল, মিছিলের উপর উঠাই দেয় এবং মিছিলের উপরে সে চালায় যায় এবং সেখানে 383 জন মারা যায়, 383 জন মারা যায়, 383 জন মারা গেছে লরি চালায়া ফ্রান্সের নিস শহরে। এবং এই মিছিলটা ছিল 14 জুলাই, এই 14 জুলাই 1789 সালে ফরাসি বিপ্লব হয়েছিল, ফরাসি বিপ্লব হয়েছিল। সেই ফরাসি বিপ্লব দিবস হলো 14 জুলাই। এই জন্য এই 14 জুলাই যে ফরাসি বিপ্লবের ফ্রান্সের জাতীয় দিবস ছিল, ওটা ফ্রান্সের জাতীয় দিবস কিন্তু 14 জুলাই। আর ওই সময় 37তম পিরিয়ডটা হয়েছিল কিন্তু 30 সেপ্টেম্বর। খুব আলোচিত ছিল এই 14 জুলাই তারিখটা, এবং এটা ছিল ফরাসি বিপ্লব দিবস। এই ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের সামন্তবাদের অবসান হয়, সামন্তবাদের অবসান হয় এবং পুঁজিবাদের যাত্রা হয়। তাহলে পুঁজিবাদের যাত্রা হয় 1789 সালের 14 জুলাই, আর সামন্তবাদের পতন হয় 1789 সালের 14 জুলাই। এখন বিষয় হলো, এই সামন্তবাদের ব্যাকগ্রাউন্ডেই প্রশ্নটা হয়েছে, এবং আপনারা যারা 37তম প্রিলি ক্লাস আমার করেছিল তারা কিন্তু বলতে পারবে যে আমি কিন্তু এই ঘটনার ব্যাকগ্রাউন্ডে আমি এই প্রশ্নটা পড়াইছিলাম, পুরো ফরাসি বিপ্লবটাই পড়াইছিলাম, যে বিপ্লবের প্রেক্ষিতে প্রশ্ন হতে পারে। এবং খুব স্মার্ট কোয়েশ্চেন, 37তম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন সবচাইতে এই পর্যন্ত যে কয়টা BCS কোয়েশ্চেন হয়েছে তার মধ্যে 37তম কোয়েশ্চেন ছিল খুবই আলট্রা, খুবই মডার্ন কোয়েশ্চেন ছিল। এবং 37তম কোয়েশ্চেন এ পর্যন্ত মানে ওভারঅল 35 থেকে যদি ধরেন 35তম ছিল অতিরিক্ত কঠিন, আর 37তম ছিল কঠিনের মধ্যে সহজ, মানে সহজের মধ্যে কঠিন। এটা ছিল 37তম প্রশ্ন। খুব মানে যারা জিনিয়াস স্টুডেন্ট ছিল, জিনিয়াস লেভেলের, তারা কিন্তু খুব ভালো পেরেছে এটা, এই কোয়েশ্চেনটা। তাহলে আমার মনে হয় এই প্রশ্ন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এটা অ্যাবসোলুটলি হলো ফরাসি বিপ্লব। সামন্তবাদের অবসান হয়। সামন্তবাদ হলো মানে ভূস্বামী কেন্দ্রিক, মানে যা ভূমির যে মালিক থাকে সে শোষণ করবে, এটাই সামন্তবাদ, ফিউডালিজম। নৈরাজ্যবাদ কোন মতাদর্শীরা সমর্থন করে? নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান। নৈরাজ্য বেসিক্যালি আমি জানি না BCS এর যে প্রচলিত যে গাইডগুলো তারা যে কোন প্রেক্ষাপটে লেখেন আমি বুঝতেছি না, যে তারা আসলে আদৌ স্টাডি করেন কিনা। আমাদের মধ্যে সবচাইতে সাধারণ জ্ঞানের মধ্যে কন্ট্রাডিক্টরি সৃষ্টি করে, এক হলো প্রফেসরসের কারেন্ট অ্যাফেয়ার্স, আর একটা হলো প্রফেসরস MP3 বই, মানে উইদাউট কোনো এক্সপ্লেনেশন ছাড়া তারা অনেক তথ্যগুলো দিয়ে রাখে এবং এটাকে প্রতিষ্ঠিত করে। খুবই দুঃখজনক। যেমন দেখেন, আপনাদের কোশ্চেন হলো জিরো সাম গেম, আর একটা হলো নৈরাজ্য, অ্যানার্কি, আর একটা হলো জিরো সাম গেম। দেখেন, জিরো সাম গেম হলো এক পক্ষ নাম্বার পাবে আর এক পক্ষ সাম মানে অঙ্ক, আর এক পক্ষ জিরো, অর্থাৎ এক পক্ষ হারতেই থাকবে, আর সাম মানে হলো এক পক্ষ জিততেই থাকবে, অন্য পক্ষ জিততেই থাকবে। অর্থাৎ তাদের মধ্যে যে সম্পর্কটা হয় সেটা জিরো সাম গেম হয়ে যায়। যখন একটা সময় 10 বছর আগে বাংলাদেশের অস্ট্রেলিয়া ক্রিকেট খেলতো, অস্ট্রেলিয়া জিততেই থাকতো আর আমরা হারতেই থাকতাম, এটা। বা ফুটবলে ধরেন আর্জেন্টিনা আর বাংলাদেশ, আর্জেন্টিনা আর মনে করেন বাংলাদেশ জিততেই থাকতো, আর্জেন্টিনা হারতেই থাকতো। যদি এরকম খেলা হইতো, সাধারণত আর্জেন্টিনা আমাদের সাথে খেলতে আসে না। যাও, এখানে বিষয়টা হলো যে এক পক্ষ খালি হারবে জিরো, আর এক পক্ষ হলো নাম্বার পাবে। ধরেন এক পক্ষ 10 আর এক পক্ষ 0, এটা জিরো সাম গেম। আর বিষয়টা যেমন বাংলাদেশ আর ইন্ডিয়া, ধরেন বাংলাদেশ আর ইন্ডিয়া ফরেন পলিসির ক্ষেত্রে, ডিপ্লোমেসির ক্ষেত্রে তারা জিততেই থাকে। তারা আমাদেরকে পানি দিবে না, তারা আমাদের সীমান্ত হত্যা করবে, তাদের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি থাকবে, তারা আমাদের উপরে প্রেশার করবে, তারা আমাদেরকে মনে করেন মানে অযাচিতভাবে তারা আমাদের সমুদ্র সীমা দখল করবে, আমাদের দক্ষিণ তালপট্টির দ্বীপ নিয়ে যাবে। এই যে সমস্যাগুলো,
এই সমস্যাগুলো ইন্ডিয়া সবসময় এ ব্যাপারে জিততে থাকে। তারা আমাদের কাছ থেকে ঠিকই ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট নেবে, তারা আমাদের কাছ থেকে ঠিকই ট্রান্সশিপমেন্ট নেবে, ঠিকই আমাদেরকে তারা জোরপূর্বক বিদ্যুৎ আমদানি করাবে, ঠিকই তারা আমাদের এই বিনিয়োগের ক্ষেত্রে তাদের কাছ থেকে বিনিয়োগ নিতে হবে। মানে সব ক্ষেত্রে হলো যে বিনিয়োগ মানে কি, তারা হলো আমাদের শেয়ার বাজারে তাদের ইনভেস্টমেন্ট মানে তারা রাখবে, জোর করে রাখবে। এগুলো হলো তারা জিততেই থাকে আর বাংলাদেশ হারতেই থাকে। এই সম্পর্কটা হলো জিরো সাম গেম, এবং এই সম্পর্কটার মূল বেসিক হলো বাস্তববাদ, রিয়েলিজম। রিয়েলিজমের মূল কথা হলো স্টেট ইজ দ্য অ্যাক্টর, স্টেট ইজ দ্য অনলি অ্যাক্টর, অর্থাৎ রাষ্ট্রই একমাত্র কর্মক। যে কোনো মূল্যে রাষ্ট্র লাভবান হবে, যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্র লাভবান হবে, এবং সেটাই হলো কি, সেটাই হলো রিয়েলিজম। স্টেট, এখানে একটা কথা বলা আছে, স্টেট যা করবে সব সত্য, সব রাইট, স্টেট যা করবে সব সঠিক। এবং স্টেট তার নিরাপত্তার জন্য, তার অর্থনৈতিক নিরাপত্তা, সামরিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, যে কোনো ক্ষেত্রে স্টেট যা করবে সব তার জন্য সঠিক। এবং সেটাই হলো কি ভাই, বাস্তববাদ। আর সেই বাস্তববাদের কথা হলো জিরো সাম গেম, এক পক্ষ হারতে থাকবে আর এক পক্ষ জিতে থাকবে। যদি এটাকে আপনারা দেখছেন অনেক বইতে, বিশেষ করে MP3 মনে লিখছে উদারতাবাদ। উদারতাবাদের কথা হলো জিরো জিরো গেম, জিরো জিরো গেম, এটা হলো উদারতাবাদ। অর্থাৎ তুমিও হারবা না, আমিও হারবা না, অর্থাৎ উইন উইন সিচুয়েশন, সেটা হলো উদারতাবাদের কথা। উইন উইন সিচুয়েশন, উইন উইন সিচুয়েশন মানে তুমি পানি নাও, তুমি আমাকে পানি দাও, আমি তোমাকে, তোমার কাছ থেকে আমি পণ্য কিনবো। তুমি আমার কাছে ট্রান্সশিপমেন্ট নাও, সমস্যা নাই, তুমি আমার পানি দাও, অর্থাৎ তুমিও পানি দিবা, আমিও ট্রান্সশিপমেন্ট দেবো। সেটা হলো উইন উইন সিচুয়েশন, দ্যাট উইল বি দ্য লিবারালিজম। এবং এটা হলো লিবারালিজম অথবা উদারতাবাদ। এটা কখনোই এটা উদারতাবাদ হবে না। এখন স্টেট নেভার বি রং, স্টেট কখনো ভুল করবে না, এবং রাষ্ট্র এই কর্মকটা থাকবে। এবং রাষ্ট্র মানে রিয়েলিজম কনসেপ্টটা হলো অনেক পুরনো, প্রাচীন কনসেপ্ট, আর লিবারালিজম কনসেপ্টটা হলো খুবই নিউ কনসেপ্ট। এটা ডিপ্লোম্যাটিক একটা কনসেপ্ট, অর্থাৎ ডিপ্লোমেসিতে যুদ্ধ শব্দ বলতে কিছু থাকে না। ডিপ্লোমেসির মূল কথা হলো শান্তি প্রতিষ্ঠা, যে ফাইনালি মানে পিস উইল বি এস্টাবলিশড, যা কিছু ঘটুক পিস প্রতিষ্ঠিত হবে। এটা হলো লিবারালিজমের কথা। আর লিবারালিজমের আগে আগে যেটা ছিল সেটা ছিল রিয়েলিজম। এবং রিয়েলিজম এটা প্রাচীনতম একটা ধারণা, এবং যেখানে স্টেট নৈরাজ্য করে ক্ষমতা দখল করে তার নেবে। আপনি মনে করেন ব্রিটেন আমাদেরকে দখল করেছে, এটা আমার কাছে দৃষ্টিতে খারাপ যে 190 বছর আমাদেরকে শোষণ করে গেছে। বাট ব্রিটিশরা বলবে যে এটা ঠিক আছে, আমি কেন করব না। ব্রিটিশ জনগণ বলবে যে হ্যাঁ আমরা ওটাকে দখল করেছি, এটা কিন্তু আমাদের ভালো লাগে। যেমন আজকে যদি BSF যদি আমাদের 2-1জনকে মারে, খুব খারাপ লাগে, কিন্তু আমরা যখন BDR আমাদের BGB যখন 2-3জন মেরে ফেলাবে, তখন তো আমরা হাততালি দেই। ঠিকই, কিন্তু লাইফ দুইটাই কিন্তু লাইফ, দুইটাই কিন্তু মানুষ মারা যাচ্ছে। বাট এখানে মানে আমাদের মানে এমব্রেসিং একটা সিচুয়েশন, বা আমাদের হলো এন্টারটেইন করি আমরা যে বিষয়টাকে। অর্থাৎ আমি বোঝাতে পারছি যে জাতীয়তাবাদ বা ন্যাশনালিটির ক্ষেত্রে বা স্টেটের ক্ষেত্রে সে কখনো রং করে না, এবং সেই অ্যানার্কি বা নৈরাজ্য একমাত্র বাস্তববাদেই হয়। যখন বাস্তববাদ অপশনে না থাকতো তাহলে সেটা নব্য মার্ক্সবাদ হতো, কিন্তু এখানে এর মূল কথাটা হলো কিন্তু অবশ্যই বাস্তববাদের কথা, এবং নব্য মার্ক্সবাদ এখানে হবে না। ক্লিয়ার? তারপরে নৈরাজ্যবাদ এটাও বাস্তববাদের উদাহরণ। আর কোনো কোয়েশ্চেন? ব্রিটেন উডস ইনস্টিটিউশনস কোনটা, IMF আর WTO? বোথ, WTO, IMF এবং হলো ওয়ার্ল্ড ব্যাংক, তিনটেই। ব্রিক্সের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়? ব্রিক্সের সর্বশেষ বৈঠক মনে রাখবেন এইভাবে, আমি ওভাবে মনে রাখি, BRICS, ব্রিক্স। যেমন 14 সালে হয়েছিল ব্রাজিলে, 15 সালে হয়েছে রাশিয়া, 16 সালে ইন্ডিয়া, 17 সালে চায়না, 18 সালে সাউথ আফ্রিকা। আবার ঘুরে আসেন, 19 সালে ব্রাজিল, 20 সালে রাশিয়া, 21 সালে হবে কোথায়? ইন্ডিয়া। বুঝছেন? অর্থাৎ এইটা হলো বিষয়, ব্রিক্স এইভাবে হয় সবসময়। সর্বশেষ ব্রিক্স সম্মেলন ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এটা তো জানেন। B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না, S ফর
সাউথ আফ্রিকা। তার মানে 14, 15, 16, 17, 18, 19, 20, 21 এভাবে সম্মেলনগুলো হয়। ম্যাক্সিমাম সম্মেলন মানে তারা ডেটার অনুসারে ফলো করে। জিরো সাম গেম মানে কি? জিরো সাম গেম মানে বললাম না যে এক পক্ষ জিততেই থাকবে আর এক পক্ষ হারতেই থাকবে। আর কোনো কোশ্চেন? 1945 সালে প্রতিষ্ঠানকারী সদস্য ছিল, বুঝি নাই। বাস্তববাদ হবে নৈরাজ্য, যে আপনাদের পোস্টে কি আছে? পোস্টে কি আছে? আপনারা কে কে পড়ছেন? আদৌ পড়ছেন ভাই? পড়াশোনাকে আদৌ করছেন? আপনাদের কোনো কোয়েশ্চেন? কি করি? আইএমএফ কখন গঠন করা হয়? 1944, 1944। ব্রিক্সের সম্মেলন 2022 ইন্ডিয়াতে হবে না। 22, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। 21 সালে তো ইন্ডিয়া, ওটা তো হলো ভাই G20 ভাই, ব্রিক্স না। আহারে, কোথা থেকে কোথায় চলে গেছে রে। G20, ওটা G20 2022 সালে হবে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়াতে 2022 সালে হবে ইন্দোনেশিয়া, কারণ তাদের স্বাধীনতার 75 বছর উদযাপন করবে ভারত। 2022 সালে স্বাধীনতার 75 বছর উদযাপন করার কারণে G20 সম্মেলন তারা ওই সময় আয়োজন করতে পারবে না। আচ্ছা, আমি আপনাদের কোশ্চেনগুলো দেখে, আপনাদের কিছু কোশ্চেন আমি ওখানে গ্রুপে আমি অ্যাপ্রুভ করেছিলাম। মিরাজ ফয়সাল তিনি বলছেন ক্লাস 9-10 ইতিহাস আলাদা করে পড়ানোর কথা ছিল, ওটা কি পড়ানো হয়েছে? না হলে কবে পড়ানো হবে? আপনারা দেখবেন বাংলাদেশ বিষয়াবলীর প্রথমই লেকচার 1 থেকে হলো ইতিহাস থেকে, তার মানে প্রথম যে 6 থেকে 7টা লেকচার তা কিন্তু ইতিহাস থেকে। আমরা এগুলো কম্বাইন্ডলি বই, মানে ইতিহাস বই, বাংলাদেশের বিশ্ব পরিচয় বই এবং আরও যত সোর্স আছে ইতিহাসে সবগুলো দেখে নেব, কারণ ইতিহাসের মধ্যে যথেষ্ট দ্বিচারিতা আছে, এক জায়গায় এক তথ্য আরেক জায়গায় আরেক তথ্য। এই জন্য আমরা বাংলাদেশ বিষয়াবলী ক্লাসে ওটা ক্লিয়ার করব। আপনার পোস্টে অ্যাপ্রুভ করলাম না। ব্রিক্সের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়? ব্রিক্সের সর্বশেষ বৈঠক এবছর যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই ইন্ডিয়া হবে, এটা ভার্চুয়ালি হবে। উনি আরেকটা প্রশ্ন করছে, বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা কত? 120, এটা চেঞ্জ হয় নাই। ব্রিক্সের সদর দপ্তর কি আছে? আসলে ব্রিক্সের সদর দপ্তর নয়, ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর আছে, যেটা সাংহাইতে ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর। ওইটা কি ব্রিক্সের সদর দপ্তর হিসেবে প্রশ্ন আসছে? আসলে ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই। সৈয়দ মোহাম্মদ শাকি, আপনার পোস্টটা আমি ডিলিট করলাম। নাজদিন বলছে কর্ণফুলী টানেল চীনের সহযোগিতায়, হ্যাঁ চট্টগ্রামে, রাইট, ভালো কথা আপনি শেয়ার করছেন। আচ্ছা, এরপরে আন্তর্জাতিক প্রশ্ন আপনাদের 41-42-এর কোশ্চেন আপনারা এখনও পান নাই। গ্রুপে আপনারা বিভিন্ন জায়গায় গুগল করলেই পেয়ে যাবেন। গুগল করলে, ফেসবুকে লিখলেও দেখবেন কোশ্চেন সহ উত্তর পেয়ে যাবেন। ভিউ ফর জিকে তো কোশ্চেন এবং উত্তর দেওয়া আছে। কনফিউশন হিসেবে অয়ন তিনি কনফিউশন হিসেবে বলছেন নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদানটি হিসেবে একটু আগে বললাম এটা বাস্তববাদ। কোন তারিখে যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনীতি নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে? এটা তো পরীক্ষা আসে নাই, আসছে 18 অক্টোবর 2020। ঠিক আছে, 18 অক্টোবরই।
রাশিয়া সামরিক ঘাঁটি কোথায়? এটা ঠিক আছে, ভিয়েতনাম, কোনো সন্দেহ নাই। ফিনল্যান্ড কার উপনিবেশ ছিল, সুইডেন নাকি রাশিয়া? এই প্রশ্নটা একটু আলোচনা সাপেক্ষ। ফিনল্যান্ড কার উপনিবেশ ছিল? যেমন দেখেন, উপনিবেশবাদের কনসেপ্ট এটা কিন্তু আসছে আধুনিক যুগে। এর আগে কিন্তু উপনিবেশবাদ ছিল না, তখন ছিল এক্সপ্যানশনিজম, সম্প্রসারণবাদ নীতি। আর এখন যেটাকে আমরা বলি কলোনিয়ালিজম, এই কলোনিয়ালিজম শব্দটা কিন্তু অনেক পরে আসছে। এখন রাশিয়ার অধীনে যখন অষ্টাদশ শতকে যখন উপনিবেশ শব্দটার প্রচলন হয়, তখন কিন্তু রাশিয়ার অধীনে ফিনল্যান্ড ছিল। কিন্তু ফিনল্যান্ডকে সুইডেন শাসন করেছে, সুইডেন অনেক দিন শাসন করেছে। যেমন দেখেন, আমাদেরকে কিন্তু তুর্কিরা শাসন করেছে, মুঘলরা শাসন করেছে আমাদেরকে। কিন্তু মুঘলরা কিন্তু আসছে মধ্য এশিয়া থেকে, তুর্কিরা আসছে ইউরোপ থেকে, অর্থাৎ ইউরেশিয়া থেকে। তারপরে আমাদেরকে শাসন করেছে কিন্তু সুলতানিরা, যারা আসছে ইরান থেকে আসছে সুলতানিরা। আমাদেরকে কিন্তু শাসন করেছে মৌর্যগুপ্ত, পাল, সেন, তো অনেক। কিন্তু আমরা কিন্তু বলি আমাদের শাসন করেছে ব্রিটিশরা। আমরা কিন্তু বলি আমাদের উপনিবেশ বলে আমরা ব্রিটিশ বলি। আমরা কিন্তু ব্রিটিশ বলি কারণ ব্রিটিশরা হলো আমাদেরকে ঔপনিবেশিক আমলে তারা আমাদেরকে শোষণ করেছে। সেক্ষেত্রে ওই অষ্টাদশ শতকে ব্রিটিশ থাকার কারণে এটা বলা হয়। এখানে উত্তর রাশিয়া হওয়াটাই যুক্তিযুক্ত। কিন্তু কথা হলো, সুইডেনও সাম্রাজ্য ছিল, কারণ সাম্রাজ্যের অধীনে সবাই আবার উপনিবেশ না। আপনি যেমন মালয়েশিয়ার অধীনে কিন্তু সিঙ্গাপুর ছিল, তার মানে সিঙ্গাপুর কিন্তু মালয়েশিয়ার উপনিবেশ ছিল না। সিঙ্গাপুর কিন্তু ব্রিটিশ উপনিবেশ ছিল, কারণ মালয়েশিয়া নিজেই ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু রাশিয়া ছিল যার সাম্রাজ্য, আর সুইডেন ছিল সুইডেন সাম্রাজ্য। এজন্য ওই সুইডেনের অধীনে তারা অনেক সময় ছিল, প্রায় 3 থেকে 400 বছর ছিল। যে এখানে সুইডেন অপশনে রাখছে, কিন্তু এই আধুনিক বিশ্বে এটার উত্তর রাশিয়া হবে। আপনারা যে ফিনল্যান্ড কার উপনিবেশ ছিল, এটা রাশিয়ার দাগানোটাই যুক্তিযুক্ত। এবার আসেন মেইন কোর্সের ফার্স্ট ক্লাসে। আচ্ছা, এরপর কোনো কোয়েশ্চেন? ওকে, সাধারণ জ্ঞানে কোয়েশ্চেন আপনারা পাইছেন অনেকেই। একজন প্রশ্ন করছে, পাকিস্তান গণপরিষদ কর্তৃক বাংলাকে স্বীকৃতি দেওয়ার তারিখ নিয়ে আবার কনফিউশন লাগে, 9 মে নাকি 16 ডিসেম্বর? আসলে 9 মে 1954। গণপরিষদ স্বীকৃতি বললে 9 মে 1954, এটাই ঠিক আছে। আর 23 মার্চ 1956 এটা হলো সংবিধান কর্তৃক, এটা গণপরিষদ কর্তৃক না। 9 মে 1954 উত্তর হবে। গণপরিষদ কর্তৃক বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয় 9 মে 1954। ওকে, আপনাদের দেখে রাখেন। আগামীকালকে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিগত কোশ্চেনের উপরে পরীক্ষা। আগামীকালকে না, নেক্সট উইকে, ইনশাল্লাহ নেক্সট উইকে, এই সপ্তাহে না। ওকে, একজন বলছেন নিরস্ত্রীকরণ কি? নিরস্ত্রীকরণ কি? নিরস্ত্রীকরণ হলো আপনার বেসিক্যালি, নিরস্ত্রীকরণ বললো হলো আপনি অস্ত্র কমাবেন, আমিও কমাবো। দুই পক্ষ যখন অস্ত্র থাকে, দুজনে বললো যে আপনি 10টা অস্ত্র কমাবেন, আমি 10টা অস্ত্র কমাবো, দ্যাট ইজ নিরস্ত্রীকরণ, অর্থাৎ অস্ত্রহ্রাস। এটা স্টার ওয়ার কি? স্টার ওয়ার মানে তারকা যুদ্ধ। তারকা যুদ্ধ মানে হলো ক্ষেপণাস্ত্রের যুদ্ধ। অর্থাৎ একটা ক্ষেপণাস্ত্র যখন উড়ে আসে, যেমন দেখেন নাই যে ইসরায়েল এবছর কি করছে, আমার যতগুলো রকেট ছুটছে সেগুলো সব কিন্তু প্রায় ইসরায়েল ধ্বংস করে ফেলছে, কারণ ইসরায়েলের সেই স্টার ওয়ারটা আছে। অর্থাৎ এমনভাবে থাকে, যেমন স্টার ওয়ারের কথা বলে এই প্রশ্নটাও আসছিল 37তমতে, 38তমতে। এটা হলো এটা ছিল নর্থ কোরিয়া, এটা সাউথ কোরিয়া। আপনাদের মনে আছে এখানে একটা থার্ড ক্ষেপণাস্ত্র বসাইছিল যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়া একটা থার্ড ক্ষেপণাস্ত্র বসায়, যুক্তরাষ্ট্রের একটা ক্ষেপণাস্ত্র বসায় থার্ড ক্ষেপণাস্ত্র। কারণ হলো উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্র ওদিকে, তাহলে উত্তর কোরিয়া এখানে ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের দিকে ছুটবে, আর ঠিক এখানে থার্ড ক্ষেপণাস্ত্র বসেছে, এখান থেকে লেজার রশ্মি থেকে ওকে ফোকাস করবে। ও যখন উড়ে যাবে লেজার রশ্মি সিগন্যাল দিবে, ও আক্রমণ করার আগে ওকে গিয়ে ওখানে ধ্বংস করে দিবে। অর্থাৎ ক্ষেপণাস্ত্রের যুদ্ধ, সেটা হলো তারকা যুদ্ধ বা স্টার ওয়ার। ওকে, আর কিছু? আমরা বিগত কোশ্চেন যে পড়াশোনা করে নাই, মিনারুল ইসলাম, বাই টপিকস ধরে পড়ালে ভালো হয়, ক্লাস শেষে কোশ্চেনগুলোর আপনি আসলে বিগত কোশ্চেন পড়েন নাই, এর জন্য একটা অ্যাবসার্ড কমেন্ট করে ফেলছেন। বিগত কোশ্চেনে কোনো সমস্যা থাকলে বলেন। গণপরিষদ কি সংবিধান যে তৈরি করে সেই গণপরিষদ? 21 সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কি? এটা কি বিগত প্রশ্নের মধ্যে আছে? ফাজলামি করেন এমডি রক্সি। ও আচ্ছা, 39তম কথা বলতেছেন। 21 সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কি? টাইম ফর নেচার ছিল 20 সালে, 21 সালে জানি কোনটা ছিল, ভুলে গেলাম রে।
আচ্ছা, আমি এটা গ্রুপে পোস্ট করবো না। নিউ লিবারালিজম ভার্সাস লিবারালিজম, তাসনিম শাহরিয়ার, এটা দেখো এখন দরকার নাই, আমরা এটা দ্বিতীয় অধ্যায় যখন পড়বো তখন এটা আসবো। জোট নিরপেক্ষ আন্দোলন কি একটা সংস্থা? NAM, NAM। 1783 সালে ভার্সাইতে কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে? এটা 2টা। ভার্সাই চুক্তির মধ্যে 4টা চুক্তি, কিন্তু ভার্সাইতে স্বাক্ষরিত হয়েছে 2টা। যেমন জেনেভা কনভেনশন আমরা নাম শুনছি, এখানে কিন্তু 4টা চুক্তি। কনভেনশন একটা, কিন্তু চুক্তি হলো 4টা। ঠিক তেমনি ভার্সাই চুক্তির মধ্যে 4টা চুক্তি হয়েছে, কিন্তু ভার্সাই তো হয়েছে 2টা, প্যারিস হয়েছে 2টা। ভার্সাই নগরীতে 2টা, প্যারিসে 2টা। এই জন্য ভার্সাইতে স্বাক্ষরিত চুক্তি হবে 2টি, 4টি হবে না। গ্লাসনস্ট নীতি কি? এটা হলো, গ্লাসনস্ট নীতি হলো উন্মুক্ত আলোচনা, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে উন্মুক্ত আলোচনা হবে সমাজতান্ত্রিক দেশ এবং ধনতান্ত্রিক দেশের মধ্যে। এটা হলো গ্লাসনস্ট। আপনাদের উত্তর নিয়ে কনফিউশন থাকলে বলেন, কি কি এটা বলেন না, উত্তর থেকে কনফিউশন হলে সেটা বলেন। উত্তর নিয়ে কনফিউশন, আর 1 মিনিট। কোনো উত্তর নিয়ে কনফিউশন হলে আপনি উত্তর করেন, কোশ্চেন করেন। একজন বলছেন প্রাকৃতিক আইনের উদ্ভব, এটা জব সলিউশনে দেয়া আছে, থমাস হবস দেয়া আছে না? আপনি নিজে একটু গুগল করে দেখেন। প্রাকৃতিক আইনের উদ্ভব হলো খ্রিস্ট গ্রিক ধর্ম। গ্রিক ধর্ম এর ধর্মতত্ত্ব, এটা হলো প্রাকৃতিক আইনের উদ্ভব। আর যদি বলতো আন্তর্জাতিক আইনের উদ্ভব, তাহলে থমাস হবস হইতো। এই জন্য আমি বললাম যে এটা হবে অবশ্যই, কালকেও আমি লেখাই দিছি, ওটাই উত্তর, গ্রিক, খ্রিস্টান এবং ধর্মতত্ত্ব। আপনি যদি বিশ্বাস না হয় তাহলে ডক্টর মিজানুর রহমান স্যারের আন্তর্জাতিক আইন এই বইটার প্রথম অধ্যায়টা খুলে দেখবেন, সেখানে স্পষ্ট লেখা আছে। অর্থাৎ থমাস হবস, ওটা হবে প্রাকৃতিক আইনের উদ্ভব। মিয়ানমারের সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত আসন কি 25% না 62%? 25%, 25%, 25%। মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধনী হয়? 5 বার। বাংলাদেশকে ফার্স্ট কোন মিডল ইস্ট কান্ট্রি স্বীকৃতি দেয়? ইসরায়েল স্বীকৃতি দেয়, কিন্তু আমরা এটা গ্রহণ করি নাই। ইসরায়েল স্বীকৃতি দেয়। আর যদি বলতো আরব দেশ, তাহলে ইরাক হইতো। আরব দেশ বললে ইরাক হতো। ওকে, আপনাদের আরো কোনো কনফিউশন থাকলে, আগামী মঙ্গলবার তো আমাদের বিগত প্রশ্নের পরীক্ষা। গ্রুপে কয়েকটি প্রশ্নের উত্তর আমি অলরেডি, আপনাদের কয়েকজন কমেন্ট করছেন, আমি উত্তর দিয়েছি। এখন কথা হলো, অন্যান্য যে প্রকাশনীগুলো লিখে থাকে তাদের জবাবদিহিতা নাই। আমরা যারা ব্যক্তিগতভাবে লিখি তাদের অনেক জবাবদিহিতা আছে, তারা স্টাডি করে নিজস্ব কিছু দায়বদ্ধতার কারণে আমাদেরকে সঠিকটা বলতে হয়। আর প্রকাশনীগুলো তারা একটা লিখে ফেলে, এবং তারা খুব বিশাল প্রকাশনী, অনেক দিন ধরে আছে, তাদের নাম সবাই জানে, সেজন্য তাদেরকেও ভুল ধরার সাহস পায় না বা ভুল ধরেও না। এবং তারা নিজস্বভাবে লেখে, এবং তাদের কোনো ফেসবুক গ্রুপও নাই, তারা কোনো আর্গুমেন্টও যায় না যে আপনি উত্তর কোশ্চেন করেন। তাদের কোনো মানে রাইখা আছে, বই কিনতেছে, চলতেছে, সেটাই। এটা নিয়ে কারো কোনো নাই, মানে কোনো রিয়াকশন নাই। তো যাই হোক, আমাদের আজকের প্রশ্ন আমাদের মনে আছে কিনা? প্রথমেই আমরা পড়ব সভ্যতা ও সাম্রাজ্য। সভ্যতা ও সাম্রাজ্য, ধাপাধাপ। আমি প্রথমেও ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। সভ্যতা, আমি বলছিলাম যে আমাদের এটা কখনো 35 থেকে 37 মধ্যে এখান থেকে প্রশ্ন হয়নি, কিন্তু এখন আমাদের এটা পড়তে হচ্ছে। এখন দেখেন, সভ্যতা বেশি হলো সংস্কৃতির উন্নয়ন, এটা হলো সভ্যতা। আর সভ্যতা হলো সংস্কৃতির উন্নয়ন, আর সাম্রাজ্য সভ্যতা সৃষ্টিতে ভূমিকা রেখেছে। সাম্রাজ্য সভ্যতা সৃষ্টিতে ভূমিকা রেখেছে। তাহলে সংস্কৃতির উন্নয়নের সভ্যতা, এই সভ্যতার মধ্যে আমরা প্রথমে যে সভ্যতাটা পড়বো সেটা হলো মেসোপটেমীয় সভ্যতা।
মেসোপটেমীয় সভ্যতা, এই সভ্যতার গুরুত্ব হলো যে এটা পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। প্রাচীনতম সভ্যতা, এটা খ্রিস্টপূর্ব 5000 অব্দে, খ্রিস্টপূর্ব 5000, 5,000 না 5000 অব্দে, খ্রিস্টপূর্ব 5000 অব্দে। একটু এটা জুম ইন হচ্ছে নাকি জুম ইন আউট? আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন, এই মেসোপটেমীয় শব্দটা হলো গ্রিক শব্দ। গ্রিক শব্দ, এর অর্থ দুই নদীর মধ্যবর্তী স্থান। দুই নদীর মধ্যবর্তী স্থান। আর এই দুই নদীটা হলো টাইগ্রিস ও ইউফ্রেটিস। টাইগ্রিস ও ইউফ্রেটিস। এই টাইগ্রিসই একসময় দজলা, এখন দজলা, আর ইউফ্রেটিস ফোরাত আছে। কোন পর্যন্ত বললো? অর্থাৎ টাইগ্রিস এর বর্তমান নাম যদি বলেন সেটা হলো দজলা, আর ইউফ্রেটিস এটা হলো ফোরাত। এই দুই নদীর মধ্যবর্তী স্থান। এবং আপনারা দেখবেন এই রকমের, এটা হলো ইরান, দেখবেন ইরান, আর এখানে দজলা আসছে, এখানে ফোরাত আসছে। এই জায়গাটা হলো ইরাক, এবং এর পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, যেমন ইরাক আছে, সিরিয়া আছে, ইরান আছে, জর্ডান, এবং হলো লেবানন। ইরাক, ইরান, লেবানন, জর্ডান, ইরাক। আর এই দুই নদীর মধ্যবর্তী স্থানটা হলো মেসোপটেমীয় সভ্যতা। ইরানের কিছু অংশ আছে, ইরাকের কিছু আছে। অর্থাৎ এই দুই নদীর মধ্যবর্তী স্থান, এটাকে বলা হয় মেসোপটেমিয়া। দেখা যায় না? এটা দেখা যায় না, না এত ছোট করে ফেলছে বোর্ড। আচ্ছা, আমি বুঝতে পারছি, প্লিজ আর কমেন্ট করেন না যে নিচে দেখতে পাচ্ছেন না। আমি এখন খেয়াল করলাম, এই দুই নদী বলতে দজলা বা টাইগ্রিস, আমি আবার লিখে দিচ্ছি। এই দুই নদীর মধ্যবর্তী স্থান, দুইটা নদী কি কি? একটা হলো টাইগ্রিস, আর একটা হলো ইউফ্রেটিস। আর একটা হলো ইউফ্রেটিস। টাইগ্রিস মানে দজলা নদী, আর ইউফ্রেটিস মানে ফোরাত। অর্থাৎ আগে নাম ছিল ইউফ্রেটিস, বর্তমানে ফোরাত। আগে ছিল টাইগ্রিস, বর্তমানে দজলা। তাহলে মেসোপটেমীয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। এটা খ্রিস্টপূর্ব 5000 অব্দে। আর মেসোপটেমীয় শব্দটা হলো গ্রিক শব্দ। এর অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী স্থান। দুই নদী, একটা হলো টাইগ্রিস আর একটা হলো ইউফ্রেটিস। এই টাইগ্রিস নদীটাই এর বর্তমান নাম দজলা, ইউফ্রেটিসের বর্তমান নাম হলো ফোরাত। এখন দেখেন, এই নদীর অন্তর্ভুক্ত, মানে এই সভ্যতার অন্তর্ভুক্ত অঞ্চল, অন্তর্ভুক্ত অঞ্চল যেটা বললাম, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মাঝে ইরাক, বেশিরভাগই ইরাক, ইরান, জর্ডান, সিরিয়া, জর্ডান, সিরিয়ার কিছু অংশ, ও লেবানন। ইরাক, ইরান, জর্ডান, সিরিয়া ও লেবানন এগুলো মধ্য অন্তর্ভুক্ত অঞ্চল। এই মেসোপটেমিয়ার রাজার শাসন ছিল না। সাধারণত যত সভ্যতা আছে সাম্রাজ্য বা রাজার শাসন নিয়ে ছিল, রাজার শাসন ছিল না। এটা 4 ভাগে বিভক্ত। 4 ভাগে বিভক্ত ছিল এই সভ্যতা। তাহলে মেসোপটেমীয়
সভ্যতা 4 ভাগে বিভক্ত। সেই 4 ভাগে কি কি? 1 নম্বরে হলো সুমেরীয় সভ্যতা, এবং এই সভ্যতা 4000 খ্রিস্টপূর্ব, অর্থাৎ এই সভ্যতা 4000 খ্রিস্টপূর্বে। এই সভ্যতার মূল ভূমিকা ছিল লিখন পদ্ধতিতে কিউনিফর্ম, যেটা ভি আকৃতির, কিউনিফর্ম নামক লিখন পদ্ধতির আবিষ্কার। কিউনিফর্ম নামক লিখন পদ্ধতির আবিষ্কার। এই সভ্যতায় মহাকাব্য গিলগামেশ, তাহলে গিলগামেশ নামক মহাকাব্য ছিল। গিলগামেশ নামক মহাকাব্য ছিল। আর এই সভ্যতাই কোড অফ নাম্মু, NAMMU, কোড অফ নাম্মু নামক লিখিত আইন ছিল, প্রথম লিখিত আইন। তাহলে 4000 খ্রিস্টপূর্বাব্দে কিউনিফর্ম নামক লিখন পদ্ধতির আবিষ্কার, মহাকাব্য ছিল গিলগামেশ, কোড অফ নাম্মু নামক প্রথম লিখিত আইনের প্রচলন হয়। কোড অফ নাম্মু নামক লিখিত আইন। চার হাজার খ্রিস্টপূর্ব বা 4000 খ্রিস্টপূর্ব, রাইট। তাহলে কিউনিফর্ম নামক লিখন পদ্ধতি বা লিপির উদ্ভব হয়। 2 নম্বর, মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে 2 নম্বরে যেটা ছিল সেটা ছিল বেবিলনীয় সভ্যতা। এই বেবিলনীয় সভ্যতা 2000 অব্দ বা 2000 খ্রিস্টপূর্ব, 2000 খ্রিস্টপূর্ব। এই বেবিলনীয় সভ্যতার মূল কেন্দ্র ছিল সিরিয়ার মরুভূমি অঞ্চল। এই সভ্যতা গড়ে তুলছে অ্যামেরাইট নামক জাতি গড়ে তোলে। এই অ্যামেরাইট নেতা ছিল হাম্বুরাবি। অ্যামেরাইট সভ্যতা চাকার আবিষ্কার সুমেরীয় সভ্যতায়, হ্যাঁ, চাকার ধারণা দেয় সুমেরীয় সভ্যতায়। যীশুখ্রিস্টের জন্মের আগে খ্রিস্টপূর্ব, আর যীশুখ্রিস্টের জন্মের পরে খ্রিস্টাব্দ। এই হাম্বুরাবি তিনি কোড অফ হাম্বুরাবি নামে আইন প্রচলন করে। কোড অফ হাম্বুরাবি নামক আইনের প্রচলন করে। তাহলে সুমেরীয় সভ্যতা হলো কোড অফ নাম্মু, আর বেবিলনীয় সভ্যতা হলো কোড অফ হাম্বুরাবি। এবং অ্যামেরাইট জাতি বেবিলনীয় সভ্যতা গড়ে তোলে। এই অ্যামেরাইট নেতা ছিল হাম্বুরাবি, আর হাম্বুরাবি আইনে খুব পারদর্শী ছিল। আর এই কোড অফ হাম্বুরাবি এটার প্রচলন করে এই বেবিলনীয় সভ্যতায়।
এরপরে আশিরীয় সভ্যতা 3 নম্বর। আমরা যে 4টা পড়লাম প্রত্যেকটা সভ্যতা হলো মেসোপটেমিয়ার অন্তর্ভুক্ত। আশিরীয় সভ্যতা এরা সামরিক পারদর্শী ছিল। এরাই বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে, 360 ডিগ্রিতে ভাগ করে আশিরীয় সভ্যতারা। এবং এই 360 ডিগ্রিতে ভাগ মানে হলো অক্ষাংশ দ্রাঘিমাংশে ভাগ করে, অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করে। অক্ষাংশ দ্রাঘিমাংশে ভাগ করে আশিরীয়রা। এরপরে নাম্বার 4 ক্যালডীয় সভ্যতা। এই ক্যালডীয় সভ্যতার আরেকটা নাম হলো নব বেবিলনীয় সভ্যতা। নব বেবিলনীয় সভ্যতা, যেটা নব বেবিলনীয় সভ্যতা সেটাই ক্যালডীয় সভ্যতা। এই নব্য বেবিলনীয় সভ্যতা, এই সভ্যতাটা সেমিটিক জাতিরা গড়ে তোলে। সেমিটিক জাতিরা গড়ে তোলে। এর নেতা ছিল, এই সেমিটিক জাতি এর নেতা ছিল, সেমিটিক জাতির নেতা ছিল, মনে রাখবেন এখানে নেতা খুব ফ্যাক্ট, নেতা বা রাজা। এর রাজা বা নেতা ছিল, নেতা বা রাজা, তিনি ছিলেন কিন্তু নেবুচাঁদনেজার। নেবুচাঁদনেজার। এই নেবুচাঁদনেজার তার যদি মেয়াদ জিজ্ঞেস করে, যে পরীক্ষা আসে 604 থেকে 561 খ্রিস্টপূর্ব। তার মানে মেসোপটেমিয়া সভ্যতার প্রথম ছিল সুমেরীয়, তারপরে ছিল বেবিলনীয়, তারপরে আশিরীয়, তারপরে হলো নব বেবিলনীয় বা ক্যালডীয় সভ্যতা। এই নেবুচাঁদনেজার 604 থেকে 561 খ্রিস্টপূর্ব পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। তিনি 586 খ্রিস্টপূর্বে পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতাকে হাম্বুরাবি লিখিত আইন, এটাই লিখিত আইন। প্রশ্ন করছেন সভ্যতা বেসিক বইয়ের কোন টপিক আছে? সভ্যতা বেসিক বইতে নাই। পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতাকে হাম্বুরাবি। বর্তমানে যে ইংরেজি সাল গণনা করা হয় এটা কি অনুসারে করা হয়? এটা হলো খ্রিস্টপূর্বের, মানে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে হিসাব করা হয়। এডি আর বিসি এগুলো তো 6-7 পড়া ভাই। এরপর নিচে একটা দাগ দিয়ে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। ক্যালডি সভ্যতা শূন্য উদ্যানের জন্য বিখ্যাত, রাইট। এই 586 খ্রিস্টপূর্বে এই নেবুচাঁদনেজার জেরুজালেম ধ্বংস করে। 586 খ্রিস্টপূর্বে এই নেবুচাঁদনেজার জেরুজালেম নগরী ধ্বংস করে এবং ইহুদিদের বন্দী করেছিল। তাই ইহুদিদের বন্দী করছে, এটা পরীক্ষা আসবে না, আসবে জেরুজালেম ধ্বংস করেছে নেবুচাঁদনেজার কত খ্রিস্টপূর্বে? 586 খ্রিস্টপূর্বে। আর এই নেবুচাঁদনেজারের আরো কয়েকটা কাজ আছে। একটা কাজ, তিনি হলেন শূন্য উদ্যান তৈরি করেছেন বাগদাদে, শূন্য উদ্যান তৈরি, এবং সেটা ছিল বাগদাদ নগরীতে, বাগদাদ। শূন্য উদ্যান নির্মাণ করেছে, সেটা হলো নেবুচাঁদনেজার। আর ক্যালডীয়দের আরো কয়েকটা অবদান আছে। ক্যালডীয়দের 2টা গুরুত্বপূর্ণ অবদান। ক্যালডীয়দের অবদান, 1, তারা 12 জোড়া ঘন্টায় দিনকে ভাগ করে। 12 ঘন্টায় দিনকে ভাগ করে। 2 নম্বর, 7 দিনে সপ্তাহ গণনা করে। 7 দিনে সপ্তাহ গণনা করে। কি
তো ক্যামেরাটা ঠিক করতে পারোস না, এবার ক্যামেরা হয় নিচে নিচে কাটবে কেন? নিচে আরো অনেক আছে বোর্ড। নিচে লেখা নাই ভাই, নিচে লেখা নাই, শুধু এখানে একটুক লেখা 586 খ্রিস্টপূর্ব জেরুজালেম নগরী ধ্বংস করে, আর কিছু লেখা নাই নিচে ভাই, নিচে আর কিছু লেখা নাই। নেবুচাঁদ নেজারের নিচে লেখা 604 থেকে 561 খ্রিস্টপূর্ব, 604 থেকে 561 খ্রিস্টপূর্ব। বোর্ডটা ই করো, পিছনে রাখো, নিচে নাও, একটু পিছনে রাখো। এত ছোট বোর্ড হলে হবে কেমন? বোর্ড ছোট ই করো, বড় করো। ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। ও দাঁড়ান দাঁড়ান, আমি বলতেছি একটুখানি। তাহলে সভ্যতা হলো সংস্কৃতির উন্নয়ন, সাম্রাজ্য হলো সংস্কৃতিতে অবদান রাখে সাম্রাজ্য। এখন বলা হয়েছে যে আচ্ছা, প্রথম লিখিত আইন, দুঃখিত আমি, প্রথম লিখিত আইন এটা হলো কোড অফ নাম্য, কোড অফ নাম্য, এই নাম্য সামন, কোড অফ নাম্য হলো সামন, এটা হলো সুমেরীয় সভ্যতায়, সুমেরীয় সভ্যতায়। আর লিখিত আইনের সবচেয়ে বেশি অবদান, সবচেয়ে অবদান প্রাচীন আমলে তিনি হলেন হাম্বুরাবি, হাম্বুরাবি। আর এই নাম্য তিনি একজন মানুষের নাম, কোড অফ নাম্য, আর হাম্বুরাবি হলো কোড অফ হাম্বুরাবি। তার অবদান বেশি, কিন্তু প্রথম লিখিত আইন হলো কোড অফ নাম্য। প্রথম লিখিত আইন কোড অফ নাম্য সুমেরীয় সভ্যতায়, আর সবচেয়ে অবদান হলো হাম্বুরাবির। এবারে আসেন, তাহলে মেসোপটেমীয় সভ্যতা শেষ হলো, এবারে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা, এই মিশরীয় সভ্যতা 4000 অব্দ, অর্থাৎ মেসোপটেমীয় সভ্যতার পরে প্রাচীনতম হলো মিশরীয় সভ্যতা। এটা হলো প্রথম সাম্রাজ্য ভিত্তিক সভ্যতা, সাম্রাজ্য ভিত্তিক সভ্যতা। প্রথম সাম্রাজ্য ভিত্তিক সভ্যতা হলো মিশরীয় সভ্যতা, আর প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা। নীল নদের তীরে, নীল নদের তীরে গড়ে ওঠে। এটা রাজাদের বলা হতো ফারাও, রাজাদের বলা হতো ফারাও। এই সভ্যতা অনেকদিন স্থায়ী ছিল, 2500 বছর স্থায়ী ছিল, 2500 বছর স্থায়ী ছিল। জাহাজ নির্মাণ শিল্পে অবদান, জাহাজ নির্মাণ শিল্পের অবদান। হায়ারোগ্লিফিক নামক
হায়ারোগ্লিফিক নামক লিপি উদ্ভাবন করে। এই হায়ারোগ্লিফিক এটা হলো চিত্রলিপি, অর্থাৎ ছবি এঁকে প্রকাশ। আর এদের অবদান 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, 30 দিনে 1 মাস এবং 365 দিনে 1 বছর। এটা আবিষ্কার করছে মিশরীয়রা। 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, 365 দিনে 1 বছর। আর 7 দিনে 1 সপ্তাহ করছে আশিরীয়রা। 7 দিনে 1 সপ্তাহ আশিরীয়রা, এবং আশিরীয়রা হলো ভাগ করেছে, সরি, আশিরীয়রা হলো অক্ষাংশ দ্রাঘিমাংশে ভাগ করেছে। আর 7 দিনে 1 সপ্তাহ করছে ক্যালডীয়রা। 7 দিনে 1 সপ্তাহ, আর ওইটার পরপরই তো মিশরীয় সভ্যতা, এই জন্য এই দিনের বিষয়টা ওখানে আসবে, অর্থাৎ ক্যালডীয় থেকে এরা। আর অক্ষাংশ দ্রাঘিমাংশে করছে আশিরীয়রা। তাহলে মিশরীয় সভ্যতা 4000 খ্রিস্টপূর্বে। এখন সভ্যতা নিয়ে, সময়কাল নিয়ে অনেক ঝামেলা আছে। 6ষ্ঠ শ্রেণীর বইতে আপনারা যারা আগে টেক্সট বই ক্লাস করছেন দেখছেন যে 6ষ্ঠ শ্রেণীর বইয়ের সাথে অন্য বইয়ের আবার মিলে না, এটা স্বাভাবিক। এইসব সৃষ্টিকাল নিয়ে কনফিউশন থাকবেই। ইতিহাস মানেই যুক্তি মানবে না। এক এক বইতে এক একটা লেখক থাকবে। ক্লাস 6ষ্ঠ শ্রেণীর ক্লাসে বলেছিলেন 5টি, আমি পরের দিন এরা 4টি করে লেখাই দিয়েছি, যে এটা কারেকশন আছে, কারেকশন ঠিক করে দিয়েছি। মোহাম্মদ বিন কাসির, আপনি ওটা মিস করছেন হয়তো বা। ওকে, ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা মিশরীয়রা, পিরামিডের জন্য বিখ্যাত। এদের মিশরীয় সভ্যতার অবদান ওটার ছাড়া আর আছে পিরামিড। এই পিরামিড তৈরি করেছেন। আর পিরামিড বেসিক্যালি হলো রাজাদের মৃতদেহ সংরক্ষণ। এটা হলো পিরামিড। রাজাদের মৃতদেহ সংরক্ষণ করা হয় পিরামিডে। আর হেরোডোটাস বলেছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা হলো মিশরীয়রা। উনি ছিল গ্রিক, হেরোডোটাস ছিল গ্রিক, তিনি কিন্তু মিশরীয় ছিলেন না। তাহলে পিরামিড তৈরিতে অবদান ছিল মিশরীয়দের। পিরামিডের রাজাদের মৃতদেহ সংরক্ষণ করা হতো। আর হেরোডোটাস বলেছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা হলো মিশরীয়রা। এবারে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা হলো প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা। উপমহাদেশের প্রথম সভ্যতা। উপমহাদেশে প্রথম সভ্যতা এটা। আর দ্বিতীয় সভ্যতা বললে গঙ্গা অববাহিকার সভ্যতা। উপমহাদেশের সভ্যতা দুইটা, একটা হলো সিন্ধু সভ্যতা, একটা হলো গঙ্গা অববাহিকার সভ্যতা। এই গঙ্গা অববাহিকার সভ্যতার নিদর্শন বাংলাদেশে দুটি। বাংলাদেশে এই গঙ্গা অববাহিকা সভ্যতার নিদর্শন দুটি। এক, ওয়ারী বটেশ্বর। অন্যতম দুটি অংশ হল ওয়ারী বটেশ্বর। এই ওয়ারী বটেশ্বর ছিল 2500 বছর আগের। 2500 বছর আগের এর একটা আন্তর্জাতিক নদী বন্দর ছিল। আন্তর্জাতিক
নদী বন্দর, আর এটা বেলাবো নরসিংদী। বেলাবো নরসিংদী। আমরা কিন্তু সিন্ধু সভ্যতার মধ্যে যাই না, এখান থেকে লিখে চলে যান। 2500 বছর আগের ওয়ারি বটেশ্বর, এটা আন্তর্জাতিক নদী বন্দর ছিল। আন্তঃনদী না ভাই, আন্তর্জাতিক নদী বন্দর ছিল বেলাবো নরসিংদী। এই ওয়ারি বটেশ্বর আবিষ্কার 1930, প্রথম সন্ধান আর কি, প্রথম সন্ধান 1930, 2500 বছর আগের। এবং এরপরে এটা খুঁজে পেয়েছে হানিফ পাঠান নামে একজন, 1930 সালে হানিফ পাঠান, 1930 সালে হানিফ পাঠান নামে একজন, তিনি খুঁজে পেয়েছেন। আর ওয়ারি বটেশ্বর খনন শুরু হয় 2001 সালে, 2001, এটা কখনো 2000 দেখা যায়, কখন 2001, তখন খনন শুরু হয়। আর এর দুটির মধ্যে 2 নম্বর আমি এখানে লিখি, আপনি নিচে লিখবেন, ওইটা নিচে লিখবেন, এখানে ফাঁকা রাখবেন সিন্ধু সভ্যতার জন্য। নাম্বার 2 হলো মহেস্থানগড়, যেটাকে আমরা বলি পুণ্ড্রনগর ছিল আগে, এখন মহেস্থানগড়। এই মহেস্থানগড় এটা হলো 2400 বছর আগের। আর এটা প্রাচীন, এটা কম প্রাচীন। মহেস্থানগড় 2400 বছর আগের, হলো বগুড়া, বর্তমান বগুড়া শহর থেকে 18 কিলোমিটার দূরে। এটা ছিল প্রাচীনতম রাজধানী। মহেস্থানগড় সম্পর্কে আমাদের পড়ার অনেক কিছু আছে, সেটা আমাদের ইতিহাসে পড়ব। জাস্ট আমি এখানে বললাম যে গঙ্গা অববাহিকা সভ্যতা আর সিন্ধু সভ্যতা, এই দুইটা সভ্যতা আমাদের উপমহাদেশে ছিল। তার মানে ওয়ারি বটেশ্বর হলো প্রাচীনতম, তবে এটা হলো আন্তর্জাতিক নদী বন্দর ছিল, আর এটা ছিল প্রাচীনতম নগর। ওকে, সভ্যতা থেকে 1 মার্ক থাকবে কিনা তা আমরা জানি না। এখান থেকে তো 35, 36, 37, 38তমতে ছিল না। প্রথম 4টা বিসিএসসি সভ্যতা থেকে কোনো প্রশ্ন আসে নাই, আর এটা আমি বইতেও রাখি নাই। কিন্তু 39তমতে সভ্যতা থেকে একটা প্রশ্ন আসছে, আর এই 41তমতে একটা প্রশ্ন আসছে। গতকালকে ক্লাসে আমরা সেটা বুঝাই বলছি। হানিফ পাঠান, ওখানে হানিফ পাঠান দেখা যায় না, তোরা বোর্ডটারে কি আমাদের ছোট করলেই, বোর্ডটা বেশি ছোট করে বলছে। তাহলে গঙ্গা অববাহিকা সভ্যতা 1930 সালে হানিফ পাঠান ওয়ারি বটেশ্বর আবিষ্কার করছেন। আর মহেস্থানগড় 2400 বছর আগে, বগুড়া থেকে 18 কিলোমিটার দূরে, এবং এটা বাংলার প্রাচীনতম রাজধানী। সিন্ধু সভ্যতার মধ্যে আসি। এই সিন্ধু সভ্যতায় 2টি নগর ছিল, 2টি নগর। এই 2টি নগর, একটা হলো হরপ্পা আর একটা হলো মহেঞ্জোদারো। এই 2টি নগর। হরপ্পা ছিল সিন্ধু নদ। এই সিন্ধু নদের, এটা ছিল পূর্ব উত্তরে আর কি, পূর্ব উত্তরে। এটা ছিল পশ্চিমে ছিল। আর ইতিহাস বইতে যেটা আছে, সিন্ধু সভ্যতা 3250 থেকে 2750, এই 500 বছর অবস্থান করছিল। 750 খ্রিস্ট পূর্ব পর্যন্ত অস্তিত্ব ছিল, 3250 থেকে 2750।
এটা আবিষ্কারকারী বললে আবিষ্কারকারী তিনজন, আলোচিত তিনজন: রায় বাহাদুর, জন মার্শাল, আরেকটা হলো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এই তিনজন ছিল আবিষ্কারকারী। তাহলে প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা সিন্ধু সভ্যতা, উপমহাদেশের প্রথম সভ্যতা। উপমহাদেশ সভ্যতা দুটি, সিন্ধু সভ্যতা দুইটি নগর, একটা হরপ্পা আর একটা হলো মহেঞ্জোদারো। এই দুটি সভ্যতা। আর এই সভ্যতার অবদান: বাটখারার প্রচলন, বাটখারার প্রচলন, আর একটা হলো মৃৎশিল্প। এই দুইটা অবদান ছিল। মৃৎশিল্প এবং বাটখারার প্রচলন অবদান ছিল সিন্ধু সভ্যতার। আবিষ্কারকারী ছিল তিনজন: রায় বাহাদুর, আর আবিষ্কার করেছে 1921 সালে। 1921। আমরা আগের যে ইতিহাস বই তখন বলতো 1921-22 সালে আবিষ্কার করা হয়। 1921-22 সালে আবিষ্কার করা হয়। আমার মনে হয় দুইটা অপশনে থাকবে না, যে কোনো একটা অপশনে থাকবে, অথবা বলে দিবে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করা হয়। কারণ আবিষ্কার করছে যে তা তো সে 21 সালে ধারণা করলে ওই সময় তো আর আবিষ্কার করতে পারে নাই। ওই সময় ধারণা করে, আবার খনন করে, মানে এগুলো জাস্ট মানে সাবজেক্টিভ বিষয়, যেটা কোনো একেবারে একুরেট কোনো সাল নাই। যে আবিষ্কার করছে যে সে বলছে একজন, একজন বলছে একজন অনুমান করছে, পরে আবার নথি প্রকাশ, আবার এরকমের মানে কিছু প্রসিডিওর থাকে। সেজন্যই হয়তো বা 21 এবং 22 দুইটা সাল পাওয়া যায়। ওকে, সভ্যতাগুলো আসলে ধ্বংস হয়ে যায় বেসিক্যালি হলো ভূমিরূপের পরিবর্তনের ফলে। ভূমিরূপের পরিবর্তনের ফলে সভ্যতাগুলো ধ্বংস হয়ে যায়। সভ্যতাগুলো ধ্বংস আসলে ওই প্রযুক্তিও করে না, অন্য কেউ করে না, এটা আপনা আপনি ধ্বংস হয়ে যায়। এখন হবে না, কারণ এখন হলো আপনার মানে রেকর্ড করার মতো লোক আছে। আগে তো মনে করেন আপনার স্যাটেলাইট ছিল না। এখন আপনি দেখতে পারেন গুগল স্ট্রিট ভিউতে ঢুকে, আপনি গুগল ম্যাপে গিয়ে ঢুকে এখন আপনি লাইভ গুগল ম্যাপ দিয়ে দেখতে পারেন কোন জায়গায় কে আছে। এখন আপনি দেখতে পারেন যে এখান থেকে দেখতে পারেন আপনি যে রাজশাহীতে সে কী করতেছে, আপনি ঢাকা থেকে দেখতে পারেন, কারণ এখন তো স্যাটেলাইট আছে। আগে তো সেটা ছিল না, আগে ধ্বংস হয়ে গেছে, আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে, কেউ পাত্তাও দেয় নাই, জানতোও না। এখন তো সবাই জানবে যে কেন এটা ধ্বংস হলো। আগে তো সেটা জানার সুযোগ ছিল না। সাম্রাজ্যের পতন, একটা রাজবংশ শেষে আর এক রাজবংশ আসে, তখন এর পতন হয়। এরপরে দেখেন ফিনিশীয় সভ্যতা। ফিনিশীয় সভ্যতা সবচেয়ে কঠিন, মানে সভ্যতা হলো সবচেয়ে বিদঘুটে, বিরক্তিকর, কঠিন একটা বিষয়, কিন্তু জানতে হয়। এটা জীবনে রিটেন পরীক্ষায় আসবে না, প্রিলিতে আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে, না আসলেও আসতে পারে। তবে আমাদের এটা শিখতে হবে, কারণ দুইবার আসছে বিসিএস থেকে। ফিনিশীয় সভ্যতা হলো, আমি এই জন্য একটা শর্ট করে দেব, ভূমধ্য সাগর থেকে ভূমধ্য সাগর ও লেবানন পর্বতের মধ্যবর্তী 125 কিলোমিটার দৈর্ঘ্য ও 15 কিলোমিটার প্রস্থ এলাকা। 15 কিলোমিটার প্রস্থ এলাকা, 125 কিলোমিটার দৈর্ঘ্য, 15 কিলোমিটার প্রস্থ এলাকা। এটা ফিনিশীয় সভ্যতা। ফিনিশীয় নামে ক্ষুদ্র রাষ্ট্র ছিল।
ফিনিশীয় নামে ক্ষুদ্র রাষ্ট্র ছিল। এদের অবদান যদি বলেন সেটা হলো বর্ণমালা উদ্ভাবন। বর্ণমালা উদ্ভাবন করেছে ফিনিশীয়রা এবং 22টি ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করে। 22টি ব্যঞ্জন বর্ণ আবিষ্কার। 22টি ব্যঞ্জন বর্ণ আবিষ্কার। সভ্যতার সূচনা হয় কোন জাতির মাধ্যমে? কোশ্চেন একটা করছে ইয়ামিন, মাথার মধ্যে কোশ্চেন গেলে কিলিবিলি করে না। সভ্যতার সূচনা হয় মেসোপটেমিয়া সভ্যতা, এটাই প্রাচীনতম সভ্যতা, তার মানে আরব জাতিদের মাধ্যমে। আরব জাতি। 22টি ব্যঞ্জন বর্ণ বর্ণমালা উদ্ভাবন। যদি বলেন বর্তমান জাতি, ওই সময় তো আর জাতি ছিল না, ওই সময় তো আর এই জাতিগোষ্ঠী ছিল না। বর্তমান কোন জাতিগোষ্ঠী মাধ্যমে ধারণা করা হতে পারে যে কার মাধ্যমে এটা হয়, তাহলে আপনি আরব জাতি বলতে পারেন, কারণ তার উদ্ভাবন হয়েছে আরবে, বর্তমান আরব অঞ্চলে। কারণ ইরাক, ইরান, জর্ডান, ইরানটা শুধু অল্প অংশ তো দেখছি আমরা, নদীর মধ্যে দেখলাম না যে অল্প অংশ ইরানের। ইরাক, জর্ডান, লেবানন, সিরিয়া, এরা সবাই ইরাক, এই আরবি ভাষায় কথা বলে, সবাই আরব। এরপরে দেখেন বর্ণমালার উদ্ভাবন, আর এরাই পৃথিবীতে ব্যবসার প্রচলন করে। ব্যবসার প্রচলন, ব্যবসার প্রচলন করে ফিনিশীয়রা। তাহলে ফিনিশীয় সভ্যতা এটা হলো লেবানন পর্বতের মধ্যবর্তী এবং হলো ভূমধ্য সাগরের মাঝখানের এলাকা, অর্থাৎ ভূমধ্য সাগর যদি এখানে হয় আর এখানে লেবানন পর্বত, এখানে 125 কিলোমিটার দীর্ঘ আর 15 কিলোমিটার প্রস্থ, এই এলাকাটা হলো ফিনিশীয়। তবে তাদের আর একটা অবদান আছে, ধ্রুবতারা। ধ্রুবতারা, ধ্রুবতারা মানে কি, তারা এখানে এখানে জাহাজ চলাচলের জন্য তারা আলো দিয়ে রাখতো, এখানে আলো দিয়ে রাখার পরে জাহাজ চলাচলের সুবিধা হতো, এবং ধ্রুবতারার জন্য তারা বিখ্যাত ছিল। ধ্রুবতারা মানে যেটাকে আমরা এখন বলি যে লাইট হাউস, যেটাকে আমরা বলি এখন এই যে চরাঞ্চলে থাকে, বিশেষ করে সন্দ্বীপে, বাংলাদেশের সন্দ্বীপে, কুতুবদিয়ায়। কুতুবদিয়া সন্দ্বীপে যেরকমের ইয়া থাকে, লাইট থাকে, সেটাকে আমরা ধ্রুবতারা বলি আর কি। পারস্য সভ্যতা, বিরক্তিকর একটা ক্লাস হলো সভ্যতার ক্লাস। আশা করি আজকে এই বিরক্তি শেষ হয়ে যাবে। পারস্য সভ্যতা হলো ইরানে। এটার এগুলো সাল পরে লাভ নাই, 2000 থেকে 600 অব্দ, আসলে এটা আসে না, এগুলো সাল আমি দেখি নাই কখনো আসতে। সভ্যতা কেন্দ্রিক প্রশ্নের ক্ষেত্রে সালের প্রশ্ন খুব একটা আসেই না, জাস্ট ধারণার জন্য যে কোনটার পরে কোনটা সেটা। এর অপর নাম একমেনিড সভ্যতা। সভ্যতায় খুব বেশি সময় দেওয়ার কোনো মানেই হয় না, জাস্ট ভাষা জেনে যান, যেন আসলে কিছুটা হলো পারা যায়। এর সফল শাসক ছিল দারিউস। দারিউস ছিল সফল শাসক। দারিউস ছিল সফল শাসক। পারস্য সভ্যতায় দারিউস সফল শাসক ছিল। এর প্রশাসনিক কিছু দক্ষতা ছিল, বিশেষ করে তিনি ডাক চালু করেছে। ডাক চালু করে 21টি প্রদেশে ভাগ করে, তার শাসন ব্যবস্থাকে প্রদেশে ভাগ করে, 21টি প্রদেশে ভাগ করে। আর এছাড়া ধর্মীয় কাঠামোতে তার অবদান ছিল। ধর্মীয় অবদান দারিউসের, ধর্মীয় অবদান, তিনি একেশ্বরবাদী জরাস্টার, একেশ্বরবাদী ধর্ম প্রচারক। জরাস্টার এর আগমন, অর্থাৎ দারিউসের সময় একেশ্বরবাদী ধর্ম প্রচারক জরাস্টারের আগমন, বা জরাস্টার এই দারিউসের সময় ছিল। এজন্য জোরাস্ট্রীয় নামে একটা ধর্ম আছে, জোরাস্ট্রীয়।
জরাস্টার নামক ধর্ম প্রচারকের আগমন ঘটে। এদের অবদান: 1, দিনপঞ্জি আবিষ্কার। নাম্বার 2, ধর্মে অবদান। নাম্বার 3, 39টি কিউনিফর্ম আবিষ্কার। একটু আগে দেখলাম না যে কিউনিফর্ম আবিষ্কার করেছে দ্বি-আকৃতির সুমেরীয় সভ্যতায়, এবং তারপরে এই কিউনিফর্মে আরেকটা অবদান রেখেছে পারস্যরা কিউনিফর্মে সুমেরীয়র সাথে অবদান রেখেছে তারা। দিনপঞ্জি আবিষ্কার করেছে, ধর্মে অবদান রেখেছে, 39টি কিউনিফর্ম আবিষ্কার করেছে। জরথ্রুস্ট্রবাদ, ওইটাই হলো জরথ্রুস্ট্রবাদ। তারপরে হলো বাতিঘরের জন্য বিখ্যাত ছিল ফিনিশীয় সভ্যতা, ফিনিশীয়রা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বর্তমানে এই 3টা সভ্যতা, মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, আর একটা হলো অ্যাজটেক সভ্যতা। অ্যাজটেকসও বলে অ্যাজটেক সভ্যতা। অ্যাজটেক সভ্যতা কোন অঞ্চলের, এবং এটা খুব কনফিউজিং যে কোনটা কোন জায়গায়, এই জন্য এটা এখন কনফিউশনটা ভাঙতে হবে। দেখেন, আপনি যদি দেখেন ইউএসএর পর, আচ্ছা এটা কি মনে পড়ে? এটা তো ইউএসএ এরকমের না অনেকটা? এটা তো দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা দেখাইতে পারতেছি না, ইউএসএ আরো ছোট করে রাখি। এটা ইউএসএ, এটা হলো মেক্সিকো, এটা হলো মধ্য আমেরিকা। এটা হলো দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকায় এই জায়গাটা অনেকটা সাপের মতো পেঁচানো, এই জায়গাটা দক্ষিণ আমেরিকা। আমি জাস্ট এটা দক্ষিণ আমেরিকা থেকে আমি এই রকমের করে দিলাম, একটু পেঁচানো। এইটা হলো ইনকা সভ্যতা। এখানে আপনি এখানে তো ফাঁকা রাখেন, কত 5 লাইন বা 4 লাইন, 4টা লাইন ফাঁকা রেখে তারপরে এটা আঁকতে পারেন। এটা হলো ইনকা সভ্যতা। আর এই মেক্সিকো, এখান থেকে এই গুয়েতেমালা, এই জায়গাটা, এখানে গুয়েতেমালা জি লিখলাম আমি, এইটা হলো অ্যাজটেক সভ্যতা। আর এই যে মধ্য আমেরিকা, এই কলম্বিয়া, এই পেরু পর্যন্ত, কলম্বিয়া মিলিয়ে দিই। অল্প একটু এখানে পানামা খাল আছে, এখন পানামা খাল তো অনেক পরে, 1914 সালের, একটু ফাঁকা, কিন্তু ওই সময় তো ফাঁকা ছিল না। এই মধ্য আমেরিকার এই অংশটা আমি এটা এইভাবে দিই, তাহলে ভালো হবে। ইনকা সভ্যতার কিছু অংশ এখানে আছে। এইটা হলো মায়া সভ্যতা। তাহলে মায়া সভ্যতা যদি বলেন, সেটা পুরোপুরি মধ্য আমেরিকায় মায়া সভ্যতার নিদর্শন ছিল। ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকায় ছিল। দক্ষিণ আমেরিকা ছিল মানে মূল কেন্দ্র। তবে এটা এদিকেও কিছু ছড়ানো ছিল, মেক্সিকো পর্যন্ত কিছু ছিল,
তবে মূল হলো দক্ষিণ আমেরিকা, এটা হলো মূল হলো মধ্য আমেরিকা, আর অ্যাজটেক সভ্যতার মূল হলো উত্তর আমেরিকা। মেক্সিকো উত্তর আমেরিকা, গুয়েতেমালাও মধ্য আমেরিকায়, তবে এর মূলটা হলো মেক্সিকোতে। অ্যাজটেক এখন মেক্সিকো সিটি, আর মেক্সিকোতে উত্তর আমেরিকা অংশে। মধ্য আমেরিকা নামেতে কোনো মানে মহাদেশ নাই, কিন্তু মধ্য আমেরিকা নামে অঞ্চল আছে। তাহলে মধ্য আমেরিকা অঞ্চল হলো মায়া সভ্যতা, আর অ্যাজটেক সভ্যতা হলো উত্তর আমেরিকায়, আর ইনকা সভ্যতা হলো দক্ষিণ আমেরিকায়। অ্যাজটেকরা কিন্তু খুব নির্মম ছিল, খুব নির্মম ছিল অ্যাজটেক সভ্যতা। দেখতে ভাল লাগে, আপনার মুভি দেখতে ভাল লাগে যে মানে খুব মানে মারামারি কাটাকাটি। ক্লিয়ার? এখন আপনারা এইটা একটা মানে এটার একটা ইয়ে নিতে পারেন, মানে এটা একটা আইকা করতে পারেন, মানে একে আপনি খাতায় রাখলেন যে এটা এখানে অ্যাজটেক, এখানে মায়া, এখানে ইনকা। এখন আমি তথ্যগুলা বক্সের মধ্যে লিখে দিই। ক্লিয়ার? এখন আমি বক্সের মধ্যে তিনটা সভ্যতার একটু বিবরণ লিখে দিই। ওকে, আসেন সবচেয়ে যেটা বড় সেটা হলো ইনকা। এই ইনকা সভ্যতা, এই ইনকা শব্দটা স্প্যানিশ শব্দ, স্প্যানিশ শব্দ। ইনকা শব্দটা হলো স্প্যানিশ শব্দ। আর ইনকা শব্দের অর্থ, এই শব্দের অর্থ হলো সূর্য সন্তান, সূর্য সন্তান। ইনকার রাজাদের, এই রাজাদেরকে ইনকা বলা হতো, ইনকা বলা হতো। এটা আন্দিজ পর্বতমালায় 12 শতকে, খ্রিস্টপূর্ব না কিন্তু খ্রিস্টাব্দ, 12 শতকে মানে 1100 সামথিং, 12 শতকে গড়ে ওঠে, 12 শতকে গড়ে ওঠে, 12 শতকে গড়ে ওঠে। এটা ধ্বংস হয় 1532 সালে, ধ্বংস হয় 1532 সালে। এর কেন্দ্র ছিল কুচকো পেরু, কয়কার, কুচকো পেরু, আর পেরুর কুচকো শহরে এটা ছিল, কেন্দ্র ছিল কুচকো, কেন্দ্র ছিল কুচকো। আমি এটার কোন জায়গায় সেটা আমি লিখি, এই ঘরে লিখি, কিন্তু আপনি এখানে লিখবেন। হ্যাঁ, এটা মায়া সভ্যতার না। বলছি আন্দিজ পর্বতমালায় যদি বলি এটা কোন জায়গায়, সে জায়গাটা হলো ইকুয়েডর। কেন্দ্র কিন্তু পেরুতে, কুচকো শহরে। ইকুয়েডর, পেরু, বলিভিয়া, ওই যে বললাম না, ওই দক্ষিণ আমেরিকার এই সাইডটা প্রত্যেকটা দেশের সাইডগুলো নিয়ে গেছে। বলিভিয়া, তারপরে হলো পশ্চিম আর্জেন্টিনা, উত্তর পশ্চিম আর্জেন্টিনা, উত্তর পশ্চিম আর্জেন্টিনা বা আর্জেন্টিনা ও পশ্চিম চিলি, উত্তর চিলি। তাহলে ইকুয়েডর, পেরু, বলিভিয়া, উত্তর পশ্চিম আর্জেন্টিনা, আর হলো উত্তর চিলি। এছাড়া কলম্বিয়াও ছিল, কলম্বিয়া। তার মানে 1 2 3 4 5 6 6টা দেশ ভেবে ছিল। কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, উত্তর পশ্চিম আর্জেন্টিনা ও উত্তর চিলি।
ওরে এখন আবার লাইভে যেতে হবে রে। আলহামদুলিল্লাহ, এখনো 5 মিনিট লাগবে, মিনিমাম 5-7 মিনিট লাগবে। ওকে, এখন দেখেন এই ইনকারা ছিল যুদ্ধবাজ ছিল, এবং ওরা কি করত, স্বাস্থ্যবান শিশুদের বলি দিত। স্বাস্থ্যবান শিশুদের রাজাদের বা দেবদেবীর পূজার জন্য বলি দিত। আমি এখানে একটু লিখে ফেলছি, আই থিঙ্ক বুঝতে পারবেন, এগুলো তো আপনি লিখছেন। আমি যেটা বলছি সেটা হলো, ইনকারা ছিল যুদ্ধবাজ, এরা স্বাস্থ্যবান শিশুদের দেবদেবীর পূজার জন্য বলি দিত, মানে তাদেরকে খুশি করার জন্য বলি দেওয়া হতো। তাহলে ইনকারা ছিল যুদ্ধবাজ, এবং ইনকা ছিল রাজার নাম। রাজাদেরকে বলা হতো ইনকা শব্দের অর্থ সূর্য সন্তান, আর স্পেনিশ শব্দ ইনকা। এবং 12 শতাব্দীতে এদের গড়ে ওঠে, ধ্বংস হয় 1532 সালে। আর এটার আবিষ্কার 1911 সালে মাচু পিচ্চু নগরী আবিষ্কারের মাধ্যমে এই মাচু পিচ্চু নগরী কিন্তু পেরুতে। মাচু পিচ্চু নগরী, এটা হলো পেরু, মাচু পিচ্চু। তাহলে পেরুর মাচু পিচ্চু নগরীতে মাচু পিচ্চু নগরী আবিষ্কারের মাধ্যমে এই ইনকা সভ্যতার মানে আবিষ্কার হয়। তাহলে ইনকা হলো স্প্যানিশ শব্দের অর্থ সূর্য সন্তান। এরা শিশুদের বলি দিত, যুদ্ধবাজ ছিল, আন্দিস পর্বতমালায় এর উদ্ভব, গড়ে ওঠে, ধ্বংস হয়েছিল 1532 সালে, কেন্দ্র ছিল কুচকো, পেরু। আর আবিষ্কার করা হয়েছে 1911 সালে মাচু পিচ্চু নগরী আবিষ্কারের মাধ্যমে। আর এর অবস্থান ছিল পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, উত্তর আর্জেন্টিনা, উত্তর পশ্চিম আর্জেন্টিনা এবং উত্তর চিলি। আই থিঙ্ক ইনকা সভ্যতা কমপ্লিট। ইনশাল্লাহ প্রশ্ন আসলে ইনকা সভ্যতা থেকে, এখান থেকে আশা করি এখান থেকে থাকবে প্রশ্ন আসলে, এর মধ্যে আপনি উত্তর করতে পারবেন। এখন যদি আসি ইনকাদের ভাষা কি, তাহলে তো হবে কুয়ে চাওয়া, এই ভাষা জীবনেও আসবে না। আবার যদি বলেন তাদের কি অনুষ্ঠানের নাম ছিল, এই কাপা কোচা, এগুলো আসলে পরীক্ষা আসবে না, হুদ্দাই। এবার আসি মায়া সভ্যতা। মায়া সভ্যতা হলো মধ্য আমেরিকায় এবং খ্রিস্টপূর্ব 200 থেকে 250 অব্দে এর সৃষ্টি। মানে এটা কিন্তু অনেক পুরনো, খ্রিস্টপূর্ব 200 থেকে 250 অব্দে গড়ে ওঠে। খ্রিস্টপূর্বে গড়ে ওঠে মায়া সভ্যতা। এই মায়া সভ্যতার অন্তর্ভুক্ত অঞ্চল যে দেশগুলো, মধ্য আমেরিকার দেশগুলো, যেমন অন্তর্ভুক্ত অঞ্চল হন্ডুরাস, গুয়েতেমালা, তারপরে হলো এল সালভেদর ও মেক্সিকোতে বললাম না কিছু অংশ আছে, এদিকেও গেছে, নিচেও গেছে, একটু উপরেও গেছে মেক্সিকো। আর এর নিদর্শন যদি বলেন একটা নগরী, সেটা হলো চিচেন ইৎজা। এই চিচেন ইৎজা এই নগরী কিন্তু মেক্সিকোতে। চিচেন ইৎজা মেক্সিকো। তাহলে মধ্য আমেরিকা খ্রিস্টপূর্ব 200 থেকে 250 অব্দ,
অন্তর্ভুক্ত অঞ্চল হন্ডুরাস, গুয়েতেমালা, এল সালভাদর ও মেক্সিকো। নগরী হলো চিচেন ইৎজা। অ্যাজটেক সভ্যতা, এই অ্যাজটেক সভ্যতা হলো মেক্সিকো ও গুয়েতেমালা, মেক্সিকো ও গুয়েতেমালায়। এই অ্যাজটেক সভ্যতার কেন্দ্র ছিল নিউ মেক্সিকো, মেক্সিকো সিটি, নিউ মেক্সিকো তোমার যুক্তরাষ্ট্র, মেক্সিকো সিটি। কোশ্চেন টোশ্চেন আছে কিনা দেখতে পারো? হ্যাঁ, কমেন্ট আসতেছে না? এটা 13 শতকে গড়ে ওঠে, 13 শতকে গড়ে ওঠে। আর অ্যাজটেকটা ছিল খুব নির্মম, ওদের চাইতে আবার কম নির্মম ছিল ইনকারা। তাহলে বুঝেন, ইনকারা শিশুদের বলে দিত, তাহলে ওদের চাইতে নির্মম এরা ছিল, তাহলে বুঝেন কি পরিমাণ তারা ইয়া ছিল। ওকে, আমি একটা কোশ্চেন করে দেখি, বলেন তো এই তিনটার মধ্যে সর্বশেষ সভ্যতা কোনটা? অ্যাজটেক, ইনকা, মায়া সভ্যতা, এই তিনটার মধ্যে কোন সভ্যতা সবচেয়ে আধুনিক সভ্যতা? অ্যাজটেক, ইনকা, মায়া সভ্যতার মধ্যে কোনটি সবচেয়ে আধুনিক সভ্যতা? কোনটি সবচেয়ে আধুনিক সভ্যতা? ইনকা আধুনিক? 13 শতক আর 12 শতক, আহারে আল্লাহ কি পড়লে তখন। ওমর ফয়সাল ঠিক আছেন? মার্জিয়া বেগম ঠিক নাই? ঠিক নাই। আচ্ছা বলেন তো এর মধ্যে কোন সভ্যতাটা দৈর্ঘ্যে সবচেয়ে বড় ছিল, বেশি দেশ নিয়ে ব্যাপ্তি ছিল কোন সভ্যতা? 2 নম্বর কোশ্চেন, 2 লেখা উত্তর করেন। নাম্বার 2 কি হবে? সবচেয়ে বড় সভ্যতা কোনটা ছিল, মানে দৈর্ঘ্যে সবচেয়ে কোনটা বড় ছিল? নাম্বার 2 দেখি উত্তর করেন। ওকে, গ্রিক সভ্যতা। এটা একক কোনো রাজ্য গড়ে ওঠেনি, একক রাজ্য গড়ে ওঠেনি, এটা পাহাড়ে তৈরি, পাহাড়ে গড়ে ওঠে। নদী কেন্দ্রিক সভ্যতা নয়, তাহলে নদী কেন্দ্রিক না হলে কৃষি জমি ছিল না, কৃষি চাষাবাদ ছিল না। 2 মিনিট প্লিজ, 2 মিনিট। তারপর হলো সমুদ্রের তীরে গড়ে ওঠে, সমুদ্রের তীরে পাহাড়ে গড়ে ওঠে। নদী কেন্দ্রিক সভ্যতা ছিল না, এবং এটা ছিল 800 অব্দে, খ্রিস্টপূর্ব 800 অব্দ বললে মনে রাখবেন যে খ্রিস্টপূর্ব আছে সামনে। আর 2টি নগর ছিল, নগর কেন্দ্রিক সভ্যতা বলছেন, এটা নদী কেন্দ্রিক সভ্যতা নয়, তার মানে নগর কেন্দ্রিক সভ্যতা। তাহলে 2টি নগর ছিল, একটা ছিল এথেন্স আর একটা ছিল স্পার্টা। একটা এথেন্স আর একটা স্পার্টা। এথেন্স ছিল গণতন্ত্রের জন্য বিখ্যাত, স্পার্টা ছিল সামরিক তন্ত্রের জন্য বিখ্যাত, সামরিকতন্ত্র। আর এথেন্স ছিল গণতন্ত্রের জন্য বিখ্যাত। ক্লিয়ার? একক রাজ্য গড়ে ওঠেনি, পাহাড়ে গড়ে ওঠে, নদী কেন্দ্রিক সভ্যতা নয়, কৃষি জমি ছিল না, সমুদ্রের তীরে গড়ে ওঠে 800 অব্দে। আর গ্রিক সভ্যতার মধ্যে 2টি নগর ছিল, এথেন্স এবং স্পার্টা। এথেন্স গণতন্ত্র, স্পার্টা হলো সামরিক তন্ত্রের জন্য বিখ্যাত। রোমান সভ্যতা হলো কৃষি ও বাণিজ্য নির্ভর। এরা ছিল যোদ্ধা জাতি, রোমানরা ছিল যোদ্ধা জাতি। সম্রাট ছিল
জুলিয়াস সিজার খুব বিখ্যাত সম্রাট ছিল, বিখ্যাত সম্রাট আর কি। এটা বিজ্ঞানে ভূমিকা রেখেছে। আইন ও বিজ্ঞানে, বিজ্ঞানে ও আইনে, আইনে ভূমিকা রেখেছে, তবে আইন তারা প্রচলন করে নাই, শুরু করছে কিন্তু সুমেরি ওরা। ঠিক আছে, আমাদের সাম্রাজ্য কেন্দ্রিক আরও একটু পড়াশোনা আছে, বাকি অংশ কালকে, আগামীকালকে ক্লাস নাই, বুধবার দিন জানেন তো, 7:30টায় আমরা আগের ক্লাসে ধরে তারপরে আমরা লেকচার 2-তে যাবো ইনশাল্লাহ, আগেটা শেষ করে। আর আপনারা বিগত প্রশ্ন পড়ে রাখবেন। আর যারা আগে ছিলেন আপনারা টেক্সট বুকের ক্লাস করেছেন, আগামীকালকে 10টায় নবম শ্রেণীর টেক্সট বুকের উপরে পরীক্ষা। আপনারা যারা ওখান থেকে কিন্তু 3টা পরীক্ষা দিয়েছেন নবম শ্রেণীর বই থেকে, আগামীকালকে পরীক্ষা হবে, মানে পুরো নবম শ্রেণীর 12টা যে লেকচার তার উপরে। যদি কেউ দিতে চান আপনারা, তাহলে দেখবেন লেকচার শিট অনেকের আছে, টেক্সট বুকের একজন শেয়ার করছে, 75টা ছবি দিছে, পারলে ছবিগুলো একবার পড়ে তারপরে আপনারা পরীক্ষা দিতে পারেন। তবে পরীক্ষা দেওয়া ম্যান্ডেটরি হলো যারা 4 তারিখের ব্যাচে ভর্তি হয়েছেন তাদের না, আগের, তারা আগামীকালকে রাত 10টায় পরীক্ষা দিবে। আর আপনাদেরও এই পরীক্ষাটা আবার হবে, আমরা রিভিউ ক্লাস যখন নেব তখন পরীক্ষাগুলো হবে। আপনাদের রিভিউ ক্লাস হবে এই সপ্তাহে ইনশাল্লাহ, মানে এই সপ্তাহ শেষে শুক্রবার বা শনিবার। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, শেষ করো।